নির্মল আলোয় এবারের নিবেদন গল্প ঋণ। রচনা রমাপত চৌধুরী, নিবেদনে নির্মল সরখেল। আপনারা অনেকেই হয়তো লক্ষ্য করেননি, আজকের খবরের কাগজে মাত্র 5 লাইনের একটি ছোট্ট শোক সংবাদ বেরিয়েছে। নিমাপুরের রাজা বিনয়েন্দ্রমোহন সিংহ রাওয়ের মৃত্যুর খবরটা যদি বা আপনাদের চোখে পড়ে থাকে, তা হলো নিমাপুর জায়গাটা কোথায় ভেবে ভেবে আপনারা কোনো কুল কিনারা পাননি। না পাবারই কথা, মানচিত্রের গায়ে এখন আর নিমাপুর নামটা খুঁজে পাওয়া যাবে না। কিন্তু নিমাপুর সত্যি একসময় ছোট্ট একটা স্টেট ছিল। বিহার আর পশ্চিমবঙ্গের সীমান্তে মাত্র 22খানা গ্রাম নিয়েছিল নিমাপুর রাজ্য, এবং একজন রাজাও ছিলেন সে রাজ্যের। তারই নাম ছিল রাজা বিনয়েন্দ্রমোহন সিংহ রাও, যিনি 67 বছর বয়সে অকস্মাৎ হৃৎপিণ্ডের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেলেন গত পরশু। যার মৃত্যু সংবাদ আজকের খবরের কাগজে ছাপা হয়েছে, কিন্তু মাত্র 5 লাইনে। বিনয়েন্দ্র সিংহ রায়ের সঙ্গে ঘটনাচক্রে আমার একবার আলাপ হয়েছিল। ঘটনাচক্রে না বলে বলা উচিত দুর্ঘটনা চক্রে। বোধহয় মৃত্যুর পর শিব হওয়ার বাসনা ছিল আমার পিতামহের, তাই বার্ধক্যে বানপ্রস্থে না গিয়ে বারাণসীতে গিয়ে স্থায়ীভাবে বসবাস করতে শুরু করেন। এদিকে আমার বাবার বদলির চাকরি ছিল, কোথাও দুদণ্ড তিষ্ঠতে পেতেন না। টহল দিয়ে বেড়াতে হতো তাকে সারা ভারতবর্ষ। তাই ঠাকুরদার কাছে থেকেই আমি পড়াশোনা করতাম। কাশীর বাঙালি টোলায় একখানা ছোট্ট বাড়ি ভাড়া নিয়ে থাকতেন দাদু, আর আমি প্রতিদিন সাইকেলে করে কলেজে যাতায়াত করতাম। অর্থাৎ বেনারস হিন্দু ইউনিভার্সিটিতে আমি তখন ইঞ্জিনিয়ারিং পড়ছি, সেটাই আমার ফাইনাল ইয়ার। পরীক্ষার তখনও বেশ কয়েক মাস দেরি আছে। আমরা কয়েক বন্ধু, আমি, শিবপ্রসাদ, বিশ্বনাথন আর গুরমুখ সিং, সকলেই একসঙ্গে সাইকেল চালিয়ে ফিরতাম ছুটির পর। দশাশ্বমেধ ঘাটের কাছে রবীন মাইতির একটা সাইকেল ছাড়ানোর দোকান ছিল। সেখানে আমরা 4 বন্ধু আমাদের সাইকেল কখনো জমা রেখে বেতের ক্যারিয়ার বক্স থেকে গামছা লুঙ্গি নিয়ে ঘাটের সিঁড়ি ভেঙে নেমে যেতাম একেবারে গঙ্গায়। জলের উপর পিঠে সারা দিন রোদ্দুর পাওয়ায় ঈষৎ তাপ থাকতো বটে, কিন্তু বেশ খানিকটা সাঁতার কাটলেই গরমের দিনে সব ঘাম মুছে যেত, সব ক্লান্তি উবে যেত। তারপরে সেই মৃদু মৃদু ঠান্ডা বাতাস সন্ধ্যার আবছা অন্ধকারে কমে কমে 2-4টা তারা ফুটত, ভাঙা এক টুকরো চাঁদ উঁকি দিত। কখনো বা অমাবস্যায় অদূরে মণিকর্ণিকার ঘাটে 2-1টা চিতা জ্বলত দাউ দাউ করে, আর আমরা সেদিকে তাকিয়ে থাকতাম। সেই দিনগুলোর কথা ভাবলেও রোমাঞ্চ লাগে, বিশেষ করে সেই দিনটির কথা যেদিন রাজা বিনয়েন্দ্র সিংহ রায়ের সঙ্গে পরিচয় হয়েছিল। পরিচয় হয়েছিল ঘটনাচক্রে নয়, দুর্ঘটনাচক্রে। তারিখটা মনে নেই, বারটা মনে আছে, বুধবার। মনে আছে তার কারণ, বুধবারে আমাদের একটু তাড়াতাড়ি ছুটি হতো। দশাশ্বমেধ ঘাটে সেদিন সানযাত্রীর ভিড় ছিল বিকেলের দিকে। অনেকেই তখন ডুব দিচ্ছে ঘাটে, 2 কানে আঙুল দিয়ে কী সব পন্ত বিড়বিড় করছে। এমন সময় হঠাৎই এক হই হই চিৎকার। কেন চেঁচাচ্ছে সকলে প্রথমটা বুঝতে পারিনি, কিন্তু পরক্ষণেই দেখি আধ মানুষ জলে দাঁড়িয়ে 1 হাত ঘোমটা টানা এক মহিলা হাউমাউ করে কাঁদতে শুরু করেছে। কাঁদছে আর জলের উপর থাবড়া মেরে মেরে বাবুয়া বাবুয়া বলে চেঁচাচ্ছে। আর সেই মুহূর্তেই আমার চোখে পড়ল একধারে দাঁড় করানো একটা নৌকোর তলা থেকে একটা বাচ্চা ছেলের মুখ একবার করে ভেসে উঠছে, আর বাঁচবার চেষ্টায় সে যতবার হাত পা ছুঁড়ে ভেসে উঠতে যাচ্ছে, ততবার নৌকার গায়ে তার মাথা ঠুকে যাচ্ছে, আবার জলে ডুবে যাচ্ছে সে। জলকে আমার ভয় ছিল না, কিন্তু ঠিক সেই মুহূর্তে আমি কেন যে ঝাঁপ দিয়ে পড়লাম আজও জানি না। বাবু আর মা কাঁদছিল বলে, লোকগুলো হই হই করছিল, কিন্তু কেউ ছেলেটাকে খুঁজে পাচ্ছিল না বলে, নাকি আমার মনে মুহূর্তের জন্য কোনো শিবলারই উঁকি দিয়েছিল, জানি না। আমি শুধু একসময় আবিষ্কার করলাম
আমি ঝাঁপিয়ে পড়েছি জলে। আমার শুধু মনে হলো ছেলেটিকে বাঁচাতে হবে। কিন্তু ঘাটের উপর থেকে ছেলেটিকে যত স্পষ্টভাবে দেখা যাচ্ছিল, সাঁতার কেটে নৌকাটার দিকে এগিয়ে যেতে যেতে তাকে আর তত স্পষ্টভাবে দেখতে পাচ্ছিলাম না। একটা জায়গায় শুধু খানিকটা জলের ভুড়ভুড়ি উঠছে দেখে সেদিকেই এগিয়ে গেলাম। কিন্তু কই, 2-3 বার ডুব দিয়েও তার হদিশ পেলাম না। তবে কি নৌকোর ওপারে চলে গেছে? নৌকো নিচে চাপা পড়ে গেছে? হঠাৎ আমার বুকটা ভয়ে আঁতকে উঠল। এই প্রথম মনে হলো যেন আমার নিজেরই কোনো আত্মীয়, কোনো অন্তরঙ্গ বন্ধু মারা যাচ্ছে, বাঁচবার চেষ্টা করছে সে, অথচ ভাবলাম নিজের প্রাণ তুচ্ছ করে ওকে বাঁচাবই। আরেকবার ডুব দিতেই হঠাৎ কে যেন আমার পা জড়িয়ে ধরল জলের ভিতর থেকে। একটা ভারী পাথরের মতো, আমি পা টেনে তুলতে পারছি না। একটা আসরিক দস্যুর শক্তি দিয়ে সে আমার পা জড়িয়ে ধরেছে। কি বিশ্রীভাবে বেকায়দায় ধরেছে সে আমার একটা পা। আমি জলের উপর ভেসে উঠতে পারছি না। আমি তাকে বাঁচাবার জন্য জলে ডুব দিতেও পারছি না। হঠাৎ হঠাৎ আমি ভীষণ ভয় পেয়ে গেলাম। মৃত্যুর মতো অন্ধকার ঘনিয়ে এলো আমার চোখে। আমি প্রাণপণে একটা হ্যাঁচকা টান দিয়ে পা ছাড়িয়ে নিতে চাইলাম। আমি আতঙ্কে চিৎকার করে উঠে তাকে একটা লাথি মেরে ফেলে দিতে চাইলাম, পারলাম না। কি ভীষণ শক্ত হাতে সে আমার পা জড়িয়ে ধরে আছে। আমার মনে হলো আমার মৃত্যু অবধারিত। আমি ক্লান্ত হয়ে পড়েছি। আমাকে ক্রমশ নিচে টানছে সে। তার শরীরের ভারটা একটা ভারী পাথরের মতো আমাকে ডুবিয়ে মারতে চায়। এক মুহূর্ত আগে যাকে আত্মীয় বলে মনে হয়েছিল আমার অন্তরঙ্গ বন্ধু, যার জীবনকে আমার জীবনের চেয়ে এতটুকু কম মূল্যবান মনে হয়নি, তাকে আমার সবচেয়ে বড় শত্রু মনে হলো এক নৃশংস শয়তান। আমি আরেকবার একটা হ্যাঁচকা টান দিয়ে তার হাত থেকে মুক্তি পাবার চেষ্টা করলাম, পারলাম না। কিন্তু ঠিক সেই মুহূর্তে আমার হাতে কি যেন ঠেকলো। হ্যাঁ, নৌকার মোটা দড়িটা আমার হাতে ঠেকলো। আমি প্রাণপণ শক্তিতে সেটা ধরে রইলাম। তারপর কি হলো, কি হয়েছিল আমি নিজেও জানি না। আমাকে কে নৌকায় টেনে তুলেছিল, আর ছেলেটা বাবুয়া কিভাবে আমার পা থেকে হাঁটু থেকে কোমরে জড়িয়ে ধরে উপরে উঠেছিল, জীবন ফিরে পেয়েছিল, সেসব পরের মুখেই শুনেছিলাম মাঝিরা আমাকে আর বাবুয়াকে ঘাটে নিয়ে আসার অনেকক্ষণ পরে। এক হাত ঘোমটার সেই বউটি তখন বাবুয়াকে জড়িয়ে ধরে কাঁদছে হাউ হাউ করে, আর আমাকে ঘিরে আছে শিবপ্রসাদ, বিশ্বনাথন, গুরমুখ সিং। আমি উঠে বসতেই গলায় কুঁচের মালা, কানে সোনার মাগড়ি পরা এক পৌর ভদ্রলোক আনন্দে হেসে উঠলেন। আমার হাত দুটো হাতের মধ্যে নিয়ে কি যেন বলতে গেলেন, তিনি পারলেন না। শুধু তার দু চোখ দিয়ে ছাপিয়ে জল নামল। আমি তখন কিছুই বুঝতে পারছি না। একটু পরে কথা ফুটল ভদ্রলোকের মুখে। বললেন, তুমি আমার জীবন দিয়েছ বেটা, আমার বেটার জীবন দিয়েছ। কৃতজ্ঞতার যেন আর শেষ নেই। স্বামী স্ত্রী দুজনে মিলে কি যে বলবেন, কি যে করবেন, কিছুই ঠিক করতে পারছেন না। তারপর এক সময় পৌর ভদ্রলোক আমার নাম ঠিকানা জেনে নিলেন আর বললেন, তুমি আমার বেটার জীবন বাঁচিয়েছ বাঙালি বাবু, তোমার জন্য আমি সব করব, যা চাইবে তুমি, যখন চাইবে। তারপর ধীরে ধীরে বললেন, আমি নিমাপুরের রাজা বিনয়েন্দ্র মোহন সিংহ রাও আমার নাম। একটা লেফাফা দিয়ে খবর দিলে আমি হাজির হয়ে যাব। বাবুয়া আমার বেটা, তুমিও আমার বেটা। তারপর বহুকাল পার হয়ে গেছে। পরপর দুবার পরীক্ষায় ফেল করে কবে থেকে যেন সমাজসেবী হয়ে উঠেছিলাম। সমাজের সেবা করব, সমাজের উপকার করব, এমনি সব মহৎ আদর্শের পিছনে উৎসর্গ করলাম নিজেকে। কেন কে জানে, হয়তো বন্ধুদের অনেকেই এ পথে সাড়া দিয়েছিল বলে, কিংবা হ্যাঁ, আমার মনে গোপনে কোথাও একটা আত্মদীক্ষার জমেছিল। হ্যাঁ, বিনয়েন্দ্র সিংহ রায়ের সেদিনকার সেই সজল চোখ আর কৃতজ্ঞতার উচ্ছ্বাস বোধহয়
বারবার মনে পড়িয়ে দিত আমি কত স্বার্থপর, কত মিথ্যা গৌরবের অধিকারী। কিন্তু বিনয়েন্দ্র মোহনকে ভুলতে পারলাম না। তখন আমরা নেচে উঠেছি একটা হাসপাতাল প্রতিষ্ঠা করতে হবে। চাঁদার খাতা নিয়ে ঘুরছি দিকে দিকে। হঠাৎ একদিন মনে হলো নিমাপুরে সেই রাজাকে একটা চিঠি লিখলে কেমন হয়। দেবেন না হয়তো কিছুই, এতদিনের কি আর মনে আছে, তবু দেখা যাক, যদি দেন 200। নিমাপুর জায়গাটা কোথায় খুঁজে বের করে চিঠি দিলাম। নিজের পরিচয় দিয়ে লিখলাম, প্রতিশ্রুতি দিয়েছিলেন কোনোদিন প্রয়োজন হলে সাহায্য করবেন, তাই লিখছি। আমি কল্পনাও করিনি হাসপাতাল কমিটির নামে 5,000 টাকার একখানা চেক এলো এবং একখানা চিঠি। আরও কত লাগবে জানাবেন। হাসপাতাল থেকে স্কুল, স্কুল থেকে কলেজ, যখন যে খাতেই টাকার দরকার হয়েছে চিঠি লিখেছি, আর সঙ্গে সঙ্গে টাকা পাঠিয়ে দিতেন বিনয়েন্দ্র মোহন। আর তা দেখে আমার লোভ বেড়ে গেছে, কিংবা অহংকার। শুধু নিজের কাছেই নয়, যখন যেখানে কেউ টাকার অভাবে পড়েছে কিংবা চাঁদা চেয়েছে, বিনয়েন্দ্র মোহনের নামে চিঠি দিয়ে দিয়েছি তাকে, যেন সাহায্য করা হয়। আর কি আশ্চর্য, কেউ বিফল হয়নি। তবে প্রথম প্রথম দরাজ হাতে যত দান করেছেন তিনি, শেষের দিকে যেন তেমন মুক্ত হস্ত ছিলেন না, কিন্তু কিছু না কিছু সাহায্য করেছেন। আমার নিজেরও কেমন যেন একটা অধিকার দাঁড়িয়ে গিয়েছিল, যেন বিনয়েন্দ্র মোহনকে দেশের সেবায় টাকা খরচ করতে দিয়ে আমি তাকে কৃতার্থই করছি। কোনো হিন্দি কবি তার কবিতার বই বের করতে পারছেন না, লিখে দাও বিনয়েন্দ্র মোহনকে। কোনো রাজনৈতিক নেতার মৃত্যুতে তার পরিবারবর্গ দুস্থ হয়ে পড়েছে, বিনয়েন্দ্র মোহন থাকতে দুশ্চিন্তা কিসের? ভাবতাম তার ছেলের জীবন বাঁচিয়েছি, টাকায় কি আর তার শোধ হয়? তাই প্রথমটা আশ্চর্য হয়েছিলাম। কাশীর এক বিখ্যাত ওস্তাদ গাইয়ের ক্যান্সার হলো, চিকিৎসার জন্য টাকা দরকার। চিঠি লিখলাম বিনয়েন্দ্র মোহনকে, কিন্তু চিঠির উত্তরটুকু এলো না, টাকা তো দূরের কথা। ভাবলাম চিঠি পাননি, তাই আবার চিঠি দিলাম, কিন্তু এবারেও উত্তর এলো না। মনে মনে রেগে গেলাম। সকলেই ভেবেছিল আমি চিঠি দিলেই টাকা আসবে। তাদের কাছে আমার সম্মানটাকে মাটিতে মিশিয়ে দিলেন অকৃতজ্ঞ লোকটা। হ্যাঁ, অকৃতজ্ঞই মনে হলো বিনয়েন্দ্র মোহনকে। তার ছেলের জীবন বাঁচিয়েছিলাম একদিন, টাকা দিয়ে কি শোধ হয়ে গেছে ভেবেছে নিমাপুরের রাজা? মাত্র 22খানা গ্রাম নিয়েই তো রাজত্ব, শুনেছিলাম অনেক আগেই, তাই নিজেদের মধ্যে হাসি ঠাট্টাও করলাম। কিন্তু রাগ গেল না মন থেকে। বেশ চটে গিয়েছিলাম বলেই তাই আর কোনো চিঠি দিইনি। কয়েক মাস পরের কথা, ইলেকশনের কাজে মুজফ্ফরপুর যাচ্ছি। মাঝপথের একটা ছোট্ট স্টেশনে ট্রেন থামতেই চমকে উঠলাম, এই তো সেই নিমাপুর। নেমে পড়লাম ট্রেন থেকে। রাজার নাম বলতে কুলিটা যে কেমন বোকার মতো তাকিয়ে রইল মুখের দিকে। তারপর আঙুল বাড়িয়ে দেখিয়ে দিল রাস্তাটা। অনেক খোঁজাখুঁজি করে এসে পৌঁছালাম যে বাড়িটায়, সেটাকে কোনো ক্রমেই রাজবাড়ি বলা চলে না, মানদাতা আমলের জীর্ণ পোড়ো বাড়ি। আধখানা ধসে গেছে, খান 2 ঘর তখনও টিকে আছে কোনো প্রকারে। ডাকাডাকির পর এক বৃদ্ধ বেরিয়ে এলেন, হাড় বের করা শীর্ণ চেহারা, মাথায় সব চুল সাদা, সারা গায়ে শিরাগুলো ফুলে ফুলে উঠেছে। ঠুকঠুক করে এসে বললেন, রাজা নয় বাবু, আমি ফকির বিনয়েন্দ্র মোহন। আমি আমার নাম বললাম। ছানি পড়া চোখে ঠিক ঠাওর করতে পারলেন না বুড়ো, কিন্তু পুরনো দিনের পরিচয় দিতেই লাঠিটা ফেলে বুকে জড়িয়ে ধরল আমাকে, হাউমাউ করে কেঁদে উঠল। বলে, বেটা, আমার বেটা। বললাম, কোথায় আপনার বেটা? বাবুয়া কই? কত বড় হয়েছে সে? উত্তর নেই। ছানি পড়া সজল চোখে আমার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেললে বুড়ো। বললে, বাবুয়া, আপনি তার জীবন বাঁচালে কি হবে বাবুজি? বানারস থেকে আসা 2 মাস বাদেই তো
ভগবান তাকে ছিনিয়ে নিয়েছিল। স্তম্ভিত হয়ে গেলাম। বাবুয়া মারা গেছে, কাশি থেকে ফিরেই মারা গিয়েছিল। কি আশ্চর্য! না জেনে বুড়োটার উপর কত অত্যাচার না করেছি, বারে বারে টাকা চেয়ে। প্রতিবারই তাকে মনে পড়িয়ে দিয়েছি বাবুয়ার কথা। আর বাবুয়া মারা গেছে, তবু তার জীবন বাঁচানোর কৃতজ্ঞতায় ঋণ সারা জীবন ধরে শোধ করে গেছেন নিমাপুরের রাজা বিনয়েন্দ্র মোহন সিংহ রাও, যার মৃত্যু সংবাদ বেরিয়েছে আজকের খবরের কাগজে, তাও মাত্র 5 লাইনে। আজ তাই তাকে নিয়েই এই গল্প লিখলাম। কিন্তু এত সহজেই কি তার ঋণ শোধ করা যাবে? নমস্কার।